40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে আপনাদের এই যে অর্থগুলা ব্যয় করবেন সেগুলো বন্যার্থ মানুষের মধ্যে বিতরণ করার জন্য আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আপনি একজন সিনিয়র আইনজীবী বা বিএনপির তুখোড় রাজনীতি করেছেন, রাজপথে আন্দোলন করেছেন, এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য আপনারা বলছিলেন। তো এই যে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনি কি বার্তা দেবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়ে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আমি আমাদের দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার মহাবীর, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনি একটা স্পেসিফিক প্রশ্ন করছেন যে আমরা প্রত্যেক বছরে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যেভাবে আমরা আচার অনুষ্ঠান করি, আর এবার আমাদের যথেষ্ট সুযোগ থাকার পরও আমরা এই ধরনের বৃহত্তর কোনো কর্মসূচি পালন না করে আমাদের পার্টির পক্ষ থেকে বন্যা নিপীড়িত মানুষকে সাহায্য সহযোগিতার জন্য আমাদের সর্বস্তরের পার্টির নেতা কর্মী নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষী সবাই যারা ইচ্ছুক এবং আমার দলের সিদ্ধান্ত, বিশেষ করে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা সবাই যে অর্থ সহযোগিতা করব বা পাবো, আমরা সবগুলোই মানুষের সেবায়, মানবতার কল্যাণে, মানুষের জন্য, মানুষের জন্য আমরা এটা বানবাসী মানুষের তরেই আমরা খরচ করব এবং এটাই আমাদের পার্টির সিদ্ধান্ত। আর এটাই আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। এই আপনাদেরও সহযোগিতা চাই। আর বিশেষ করে এই আইনজীবী হিসাবে যে একটা প্রশ্ন করছেন, আমাদের আগামীকালকে একটা তলবি সভা আছে, যে তলবি সভার যারা এই তলব করছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং আগামীকালকেও আমি এই প্রস্তাব রাখবো আমাদের বার্ষিক বুথ সভায়, যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, প্রায় 70-80 লক্ষ টাকা খরচ হয়। আমরা কালকে স্ট্রংলি বক্তব্য রাখবো যে এই টাকা, এই এবারের বার্ষিক বুথ সভা বাতিল করে এই টাকাগুলা বাংলাদেশের যারা বন্যা পীড়িত মানুষ তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য, এবং ইনশাল্লাহ আমি আশা করি আমাদের ঐতিহ্যবাহী সিলেট জেলা বারের নির্বাচিত প্রতিনিধিরা সহ সিলেট বার এই সিদ্ধান্তে উপনীত হবেন, এটা আমার আশা। প্রয়োজনে আমরা আরও পার্সোনালি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছে। আর আপনি একটা প্রশ্ন করছেন দেশের কি অবস্থা বা এই যে রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচনী পরিবেশ। আচ্ছা, নির্বাচনী পরিবেশের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি। এই নির্বাচনী পরিবেশের ব্যাপারে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি অনেকভাবেই দিয়েছি। এখন নির্বাচন নিয়ে আপাতত আমি আপনাদের সাথে কথা বলতে রাজি নই। আর আরেকটা কথা বলি, আপনারা বিপ্লব, এই 24 সালের স্বাধীনতা, গণঅভ্যুত্থান এইসব ব্যাপারে আগেও প্রশ্ন করছিলেন। আপনারা খুশি হবেন বা খুশি হতে পারেন এমন কোনো উত্তর আমি এ পর্যন্ত আপনাদেরকে দিতে পারি নাই। আর এই নির্বাচন নির্বাচন হবে, আমি যত দ্রুত সম্ভব এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনী পরিবেশ করে আইনকে সংস্কার করে বা এই যে আইনের যে মেরামতগুলার দরকার এইগুলা করে যত দ্রুত দেবেন ততই ভালো। কিন্তু আমার ওই যে অনেক সময় হয়তো অনেকেই আমাকে নিয়ে একটা প্রশ্ন তুলতে পারেন। আমি কিন্তু দেখেন একটা কথা বলি, ওই যে আপনারা বিপ্লব বলেন, স্বাধীনতা বলেন, গণঅভ্যুত্থান বলেন, আমি এই পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই, আমি যতক্ষণ পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা কাছ থেকে এই যে বাংলাদেশের 17 বছরের ইতিহাসের কলঙ্ক, এই যে ডিবির হারুন, একে এই যে কি আরফাত, এই তারপরে ডক্টর হাসান মাহমুদ, তারপরে এই যে আরেকজন অফিসার আছে ওই কে ডিএমপির কি ছিল, এই হিন্দু ভদ্রলোক, তার নামটা কি জানি আমি ভুলে গেছি এই মুহূর্তে, এই যাকে বলা হয় যে না না, এই যে ওর নাম কি বললো যে কি ধরা পড়ছে কে কোথায়, ইয়েতে যশোরে না না, ওইটা যারা আমার ওই যে আমাদের ইয়েকে
এই জাতীয় সংসদের উপদেষ্টা, আমাদের জাতীয় সংসদের চিফ হুইপ, এই যে জয়নুল আবদিন ফারুক মহোদয়, যাকে যারা এইভাবেই চড়া হয়েছিল, তাদেরকে মনে হয়েছিল না তারা পুলিশের লোক। এই লোকটার নাম কি, এটা কি পোলার কি, এই ধরনের একটা আমি ভুলে গেছি, ওই যে সাদা, এই এদেরকে যতক্ষণ পর্যন্ত এই সরকারের বা ইন্টারিম সরকারের দায়িত্বশীল লোকেরা আমাদের সম্মুখে এনে বিচারের আওতায় না দাঁড়াই, মানে এই বিচারের আওতায় নিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এই যে আগামী যে নির্বাচন বা এই যে রাষ্ট্রের মেরামত বা এই যে নির্বাচনী একটা পরিবেশ সৃষ্টির বিষয়ে আমি বক্তব্য দিতে অনেক সময় অনীহা প্রকাশ করি। আর যে চলছে, এই যে সংস্কার চলছে, আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে আমার পক্ষ থেকে আমি সম্পূর্ণভাবে আমার সামান্য ক্ষুদ্র পরিসর থেকে আমি আশা রাখতে চাই, আমি এই আশাটুকু রাখতে চাই অবশ্যই ওনারা এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে এই বাংলাদেশের মানুষ তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে এই দেশ পরিচালনার একটা সুযোগ দেবে। উসমানীনগর এবং বিশ্বনাথে দীর্ঘদিন আপনি মাঠে কাজ করেছেন মানুষের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের লক্ষ্যে, যদি আপনার দল আপনাকে মনোনয়ন দেয় তাহলে কি আপনি নির্বাচন করবেন? এই প্রশ্ন তো আরও করছেন। আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে তো অবশ্যই আমার নির্বাচনের যে প্রস্তুতি এটা অনেক আগ থেকেই আছে, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু দল আমাকে মনোনয়ন দিতে হবে, এটা কিন্তু আমি বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে বলতে পারি না বা এই দাবি করতে পারি না। দল আমাকে মনোনয়ন দিতেই হবে। কিন্তু দল যদি আমাকে মনোনয়ন দেয় তা আপনারা জানা বা প্রেসের লোকদের জানা বা এটা আমার ঘোষণা আছে, আমি উসমানীনগর বিশ্বনাথে নির্বাচন করব। আর এইটার ব্যাপারে হলো আমার নেতা শহীদ জিয়া বলেছিলেন, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। এটা সময়টা পার্টির সিদ্ধান্ত, পার্টি সেইভাবেই সিদ্ধান্ত নেবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এখানে এইটা রাজনীতিক একটা বড় দল বিএনপি, এইটা অবশ্যই আমলে নিয়েই পার্টি এই সিদ্ধান্তটা নেবেন। দুর্দিনে বিএনপি যখন দুর্দিন ছিল তখন কিন্তু আমরা দেখি যে বিশ্বনাথে উসমানীনগরের মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, বন্যা কবলিত অবস্থায় দাঁড়িয়েছেন, করোনাকালীন সময় দাঁড়িয়েছেন। এবং একটি কথা বলতেই হয় আপনাকে, আমরা দেখেছি দুর্দিন যখন সিলেটে ছিল, যখন বিএনপি অবস্থান কঠিন ছিল, তখন কিন্তু আপনি আন্দোলন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে কি আপনি মনে করেন আপনি উসমানীনগর বিশ্বনাথের প্রতিনিধিত্ব বা মনোনয়ন পাবেন? উসমানীনগর বিশ্বনাথের মনোনয়ন পাওয়া না পাওয়া এটা আমার দলের সিদ্ধান্ত। আমি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল বিএনপির আদর্শের ছোট্ট এক কর্মী। এখানে আমাকে দলের বিষয় বিবেচনায় নিতে হবে। আর আমি একটা কথা সংক্ষেপে বলছি যে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। এইটা অবশ্যই স্থানীয়ভাবে, যেহেতু এটা বড় দল, এটা আমাদের এই যে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা আমাদের স্থায়ী কমিটি বা নির্বাচনী বোর্ড এগুলা দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। এবং আমি আশা করি উসমানীনগর বিশ্বনাথের মানুষের মনের প্রত্যাশা ওনাদের অজানা নয়, এবং এই প্রত্যাশাকে মূল্যায়ন করে সেই সিদ্ধান্তটা নেবেন। আমি এখানে যাচ্ছি না, আমি এখন কথা হলো এই দেশের মানুষ যে দুঃখে কষ্টে আছে, এই যে রাজনৈতিক যে বিষয়ে আমরা যে ব্যাপারে এত রক্ত জড়িয়ে ছাত্র জনতা রক্তাক্ত আন্দোলন পর একটা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি। ইন্টারিম গভর্নমেন্টকে এই কথাটাই বলতে চাই যে পতিত স্বৈরাচারের যে সকল এজেন্টরা ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেট করে গিয়েছিল, কিছু ওনারা একটু রদবদল বা এখান সেখান করেছেন। কিন্তু মূলত আমরা যেটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বা এই ধরনের কোনো জিনিস আমরা বা বিপ্লব এটা বলি, তাহলে এই সরকারের দায়িত্বর পর্যায়টা আরও একটু বিস্তৃত হয়ে যায়। এবং আমার মনে করি এই যে তো বললাম আমি যে ডিবি হারুন, এই যে বিপ্লব মনে হয়, ওনার নাম বিপ্লব সরকার মনে হয়, বিপ্লব সরকার, হাসান মাহমুদ, আরাফাত, এদেরকে বিচারের কাঠগড়ায় না দেখা পর্যন্ত আমি অপেক্ষা করব এই ইন্টারিম গভর্নমেন্টকে তাদের কাজের পরিধি
রাষ্ট্র সংস্কার করতে হলে, সংবিধান সংস্কার করতে হলে এদেশের সরকার, প্রতিষ্ঠান, জনগণ, মানুষের আকাঙ্ক্ষা, স্বাধীনতার ইচ্ছা সব কিছুকেই আমলে নিয়ে ওনারা আগাতে হবে। আর ওনারা এই যে গাহে চুনি এইভাবে আছে সেইভাবে আছে, হ্যাঁ, এইভাবে আজানেও আছি সেইভাবেও আছি, এইভাবে আরও কিছু এই ধর্ম নিয়েও কথা বলে। এখন তো দেখছি অনেকেই যে এমন কিছু লোক আছে বিভিন্নভাবে ধর্ম নিয়ে এমন কিছু কথাবার্তা বলে, কোরআন টুরান তিলাওয়াত করে, কিন্তু যেভাবে কোরআন তিলাওয়াত করার দরকার বা যেভাবে এই যে মনে করেন আমাদের হাদিসগুলা যেভাবে বর্ণনা করার দরকার, হয়তো ওনারা জানে, কিন্তু আমার মনে হয় ওনারা অনেকে মানে না। তারা জানে, আমি এটা অস্বীকার করি না, কিন্তু মানে না। অনেকেরই দেখা গেছে যে এই সমস্ত বক্তব্য রাখার ক্ষেত্রে ওনাদের যে ফোর্স তরক হচ্ছে, কিন্তু কোরআন হাদিসের কথা বর্ণনা করে যাচ্ছে, বাইবেল গীতার কথা, উপনিষদের কথা, আরও বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের কথা ওনারা বলে যাচ্ছে, কিন্তু কেউ কোনো ধর্মেরই মূল যে স্পিরিট, মূল যেটা ইচ্ছা আমাকে জানতে হবে এবং আমাকে মানতে হবে। আল্লাহর আদেশ এবং নিষেধগুলো আমরা জানবো এবং মানব। শুধু জানবো কিন্তু মানব না, এটা দিয়ে এই বাংলাদেশের মানুষকে এই যে কি আমাদের সিলেটি ভাষায় বলে লেবেনচিস এই ধরনের খাওয়াইয়া আর এই কোনো আমাদের দুর্দশা আর প্রলম্বিত করবেন না এই ইন্টারিম গভর্নমেন্ট। ওনাদের কাছে আমার এই অনুরোধটাই রইল শেষমেশ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সিলেটবাসীকে। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমরা আমাদের আপনার আসরের পর আমাদের মহানগর, তারপরে জেলা বিএনপির দোয়া মাহফিল আছে, দুর্গা মসজিদে দোয়া মাহফিল আছে। আমরা বিভিন্ন ইউনিটে আমাদের দোয়া মাহফিল চলতেছে। আমরা দোয়া করতেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আমরা দোয়া করতেছি এদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমরা দোয়া করছি বা আমরা দোয়া করাইতেছি বা দোয়া করছেন এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, এবং আমরা দোয়া করছি দেশবাসীর জন্য, আমরা দোয়া করছি বানবাসী মানুষের জন্য, এবং পাশে দাঁড়াচ্ছি তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা নিয়ে যতটুকু সম্ভব আমরা তাদের পাশেই দাঁড়াচ্ছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা চাই এদেশের মানুষ ভালো থাকুক, এদেশের মানুষ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুক, এদেশের মানুষ সুন্দর থাকুক, এদেশের মানুষ গণতান্ত্রিক একটা রাষ্ট্রে বসবাস করুক, এদেশের মানুষ সুখী হোক, সুন্দর হোক, প্রত্যেকটা জীবন সুন্দর হোক, প্রত্যেকটা মুখে হাসি ফুটুক। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ উসমানীনগর বিশ্বনাথবাসীকে, বিশেষ করে সিলেটবাসীকে এবং বাংলাদেশের সকল ফ্রেন্ড বন্ধুকে এবং যারা বিদেশে আছেন, যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা কথাটুকু বলার বা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে কৃতার্থ করেন, তাদের সকলকে ধন্যবাদ। এবং আপনাদেরকে, বিশেষ করে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সমাজে আপনাকে ধন্যবাদ আপনাদেরকে।